আজকে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনস নিয়ে একটু কথা বলবো। তো এখানে ছবিতে দেখতে পাচ্ছ আমি একটা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনস লিখেছি। এই কোএফিসিয়েন্টগুলো A11, A12, A1n, তারপরে A12, A22 এটসেট্রা, অ্যান্ড দ্য লাস্ট ইকুয়েশন সেটা হচ্ছে AM1, AM2 থেকে AMN। আর ভ্যারিয়েবলগুলোকে আমি এক্সের সাফিক্স চেঞ্জ করে করে x1, x2 থেকে xn পর্যন্ত নিয়েছি। আর ডান দিকে কনস্ট্যান্টগুলো আছে b1, b2 থেকে শুরু করে এটা হচ্ছে bm। তো তাহলে বুঝতেই পারছো যে এখানে m খানা ইকুয়েশনস আছে আর কি, আর নাম্বার অফ ভ্যারিয়েবলস হচ্ছে n, এবং mটা হচ্ছে লেস দ্যান n, এটা আমি ধরে নিয়েছি। তো এবারে এটা একটা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনস হলো। এইটা নিয়ে আমরা ভেক্টর স্পেসে আলোচনা করেছি, এদের টলিউশনগুলো কেমন হয় ইত্যাদি। তো আজকে এইটা নিয়ে আরেকটু কথা বলবো, একটু অন্যরকম একটা আলোচনা। যাই হোক, তো প্রথমে আমরা জানি যে এই সিস্টেমটাকে ম্যাট্রিক্স ফর্মে কিন্তু লেখা যায়, যেখানে ক্যাপিটাল এ হচ্ছে এই সিস্টেমটার কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স, যেটা অবশ্যই স্মল এ আই জে, এবং সেই ম্যাট্রিক্সের সাইজ হচ্ছে m/n। এক্সটা হচ্ছে ভ্যারিয়েবল ম্যাট্রিক্স, যার মধ্যে ভ্যারিয়েবলগুলো রয়েছে, এটাকে কলাম হিসাবে কনসিডার করব, কলাম ম্যাট্রিক্স। আর ওই একই কথা খাটবে কনস্ট্যান্টদের যে ম্যাট্রিক্সটা নেব কলাম ম্যাট্রিক্স, তার জন্য সেটাও বি লিখে দিয়েছি। তাহলে এই সিস্টেমটাকে লেখা যায় AX = B, যেখানে এক্স আর বিকে কলাম ম্যাট্রিক্স হিসাবে কনসিডার করা হচ্ছে। এইটুকু আমরা আগেও শুনেছি বা দেখেছি। এবার এই যে এ ম্যাট্রিক্সটা, এ ম্যাট্রিক্সের র্যাঙ্ক হচ্ছে m, এ ম্যাট্রিক্সের সাইজ m/n, এবং mটা লেস দ্যান n ছিল, তাহলে র্যাঙ্কটা m হতেই পারে, সেইটাই হয়েছে। ইন আদার ওয়ার্ডস, যেটা আমরা বলতে পারি যে এই ইকুয়েশানগুলোর মধ্যে কোনো রিডান্ড্যান্ট ইকুয়েশান নেই। রিডান্ড্যান্ট ইকুয়েশান একটু মনে করিয়ে দিই, যে অনেক সময় যেটা হয় যে এমখানা ইকুয়েশান আছে, কিন্তু এদের মধ্যে দুটো বা তিনটে ইকুয়েশান নিজেদের মধ্যে অ্যাডিশন সাবট্রাকশান হয়ে দেখা গেল সিস্টেমেরই আর একটা ইকুয়েশান বানিয়ে দিচ্ছে। তখন ওই যে লাস্ট ইকুয়েশানটা, যেটা অন্য দু তিনটে ইকুয়েশান দিয়ে আমি বানাতে পারলাম, সেই ইকুয়েশানটা কিন্তু অপ্রাসঙ্গিক হয়ে যায়, অর্থাৎ তার সিস্টেমে থাকা আর না থাকা একই ব্যাপার, সেটা সলিউশনের ক্ষেত্রে কোনো এফেক্ট ফেলতে পারে না। সেই ইকুয়েশানকে রিডান্ড্যান্ট ইকুয়েশান বলে। তো এক্ষেত্রে সেরকম কোনো ইকুয়েশান কিন্তু নেই, আমি ধরে নিয়েছি। সেই জন্যেই এই ম্যাট্রিক্সটার র্যাঙ্ক m হয়েছে। যাই হোক, এবার এইরকম সিস্টেম যেখানে নাম্বার অফ ইকুয়েশানস হচ্ছে লেস দ্যান নাম্বার অফ ভ্যারিয়েবলস, আমরা আগে যা পড়েছি সেই ধারণা থেকে জানি যে এরকম সিস্টেমের সলিউশন সংখ্যা কিন্তু ইনফাইনাইট হয়, দেয়ার আর ইনফাইনাইট নাম্বার অফ সলিউশনস। তো আমাদের আজকের যে টপিকটা সেটা হচ্ছে ইনফাইনাইট নাম্বার অফ সলিউশনস থাকুক, সেট অফ ভ্যালুস ফর দ্য ভ্যারিয়েবলস x1 to xn, সেটার ইনফাইনাইট নাম্বার অফ কেসেস হতে পারে, কিন্তু একটা বিশেষ ধরনের সলিউশন আজকে আমরা বের করব এই সিস্টেমের, সেই সলিউশনের সংখ্যাটা কিন্তু ফাইনাইট। তারা ওই ইনফাইনাইট নাম্বার অফ সলিউশনের মধ্যেই পড়ছে একটা স্পেশাল টাইপ অফ সলিউশন। সেটা কি, কেমনভাবে বেরোচ্ছে, এগুলো আমরা এরপরে আলোচনা করব। তো আসা যাক, প্রথমে যেটা করছি, এই সিস্টেমটাকে ম্যাট্রিক্স ফর্মে তো আগেই লিখলাম, এবার এটাকে একটু ভেক্টর ফর্মে লেখার চেষ্টা করছি। কিভাবে না, এই যে সিস্টেমটাকে লিখেছি, এটা একটা ম্যাট্রিক্সের মতোই দেখাচ্ছে। এর এক একটা কলাম যদি লক্ষ্য করো, ফার্স্ট কলামে যে কোএফিসিয়েন্টগুলো আছে A11, A12 থেকে শুরু করে AM1 পর্যন্ত, এই যে m টাপল অফ রিয়েল নাম্বারস, এদেরকে আমি একটা
ভেক্টর হিসাবে কনসিডার করতে পারি। সিমিলারলি সেকেন্ড কলাম থেকে শুরু করে একদম nth কলাম পর্যন্ত সবার জন্যই এই ঘটনাটা করতে পারি। তো সেইটা করেই আমি সিস্টেমটাকে এইভাবে লিখেছি। a1 একটা ভেক্টর, আর x1 যে ভ্যারিয়েবলটা সেটা এখানে একটা স্কেলারের মতো ইউজ হয়েছে। এরমভাবে a1 x1 a2 x2 থেকে শুরু করে an xn এবং লাস্টে যে কনস্ট্যান্টগুলো ছিল তাদেরকেও আমি একটা ভেক্টর হিসেবেই কনসিডার করেছি, সেটাকে বি নাম দিয়েছি। এবং ভেক্টরগুলো কেমন সেটা কিন্তু কলাম ফর্মে আমি লিখে দিয়েছি। এগুলো কলাম ভেক্টরস লেখা আছে। তো এইভাবে কিন্তু ওই পুরো সিস্টেমটাকেই এই একটা ভেক্টর ইকুয়েশন দিয়েই আমি এক্সপ্রেস করে দিতে পারি আর কি, সেটাই করেছি। ভেক্টরগুলো কি ভালো করে কিন্তু বুঝে নেবে, এটা আমার লাগবে এরপরে আর কি। এবার ম্যাট্রিক্সটার র্যাঙ্ক ছিল এম, আগেই বলেছি। তো আমরা এটা জানি যে ম্যাট্রিক্সের যে রো র্যাঙ্ক হয়, কলাম র্যাঙ্ক হয় এবং ম্যাট্রিক্সের যে র্যাঙ্ক, সেই তিনটে কিন্তু একই হয়। রো র্যাঙ্ক, কলাম র্যাঙ্ক যদি মনে না থাকে একটু বই খুলে দেখে নিতে পারো। এক কথায় বলতে গেলে যে রো ভেক্টরসগুলো রয়েছে ম্যাট্রিক্সের, তারা যে ভেক্টর স্পেসটা তৈরি করে বা সেটাকে স্প্যান করে সেটা হচ্ছে রো স্পেস। একই কথা কলাম ভেক্টরদের জন্য খাটছে। কলাম ভেক্টররা নিজেদের মধ্যে লিনিয়ার কম্বিনেশন হয়ে যে স্পেসটা তৈরি করছে ভেক্টর স্পেস, সেটা হচ্ছে তার কলাম স্পেস। তো এখানে এই যে ভেক্টর ফর্মে আমি সিস্টেমটাকে লিখলাম, সেখানেই a1 a2 থেকে শুরু করে an ভেক্টর, এটা তো আসলে সেই কলাম ভেক্টরগুলো। তাহলে এই ভেক্টরগুলোর যে লিনিয়ার স্প্যান, সেটাই কিন্তু তোমার ম্যাট্রিক্সটার কলাম স্পেস। এবং ম্যাট্রিক্সের র্যাঙ্ক যেহেতু এম ধরে নিয়েছি, তাহলে সেই যে কলাম স্পেস তার ডাইমেনশনও কিন্তু হচ্ছে এম। তো যদি তাই হয়, এখানে কলাম ভেক্টর আছে আমি দেখতে পাচ্ছি এন খানা, a1 থেকে an পর্যন্ত। আবার এদের যে লিনিয়ার স্প্যান তার ডাইমেনশন যেহেতু এম, তাহলে এই কথাটা বলতে পারছি যে এই যে এন খানা ভেক্টরস রয়েছে ai, তাদের মধ্যে এম খানা ভেক্টর হচ্ছে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। তারাই ওই কলাম স্পেসটাকে স্প্যান করে দিতে পারবে বা ওর একটা বেসিস হয়ে যাবে, এক কথায় বলতে পারি। এবার সেই এমখানা ভেক্টর কোনগুলো? যে কোনো এমখানাই হতে পারে। তার মানে এনখানা ভেক্টরের মধ্যে থেকে তুমি আরবিট্রারিলি যে কোনো এমখানা ভেক্টর চুজ করলে সেইটাই ওই বেসিসটা ফর্ম করবে তা বলছি না। একটা দুটো ক্ষেত্রে নাও হতে পারে, কিন্তু কোনো একটা ক্ষেত্রে, দুটো ক্ষেত্রে, তিনটে ক্ষেত্রে বা তার চেয়ে বেশি অনেক কেসেও হতেই পারে আর কি। তো সেটা আমি এখানে লিখে দিয়েছি যে ওই এনখানা ভেক্টরের মধ্যে এমখানা কিন্তু লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, যাদেরকে আমরা বলবো বেসিস ভেক্টরস। যদি এরকম একটা বেসিস আমি ধরা যাক পছন্দ করলাম যে ওই a1 থেকে an পর্যন্ত এনখানা ভেক্টরের থেকে কোনো এমখানা ভেক্টরের একটা কালেকশন আমরা পেলাম যারা ওই কলাম স্পেসটার বেসিসটা ফর্ম করতে পারলো। তো ধরা যাক কে হচ্ছে সেরকম একটা ভেক্টর, অর্থাৎ ওই যে বেসিসটা আমি পেলাম তার মধ্যে কেটা ইনক্লুডেড। ইন দ্যাট কেস আমরা কে ভেক্টরের সঙ্গে অ্যাসোসিয়েটেড যে ভ্যারিয়েবল, সিস্টেমটা আরেকবার দেখবে যে প্রতিটা কলাম ভেক্টরের সঙ্গে কিন্তু একটা করে ভ্যারিয়েবল অ্যাসোসিয়েটেড হয়ে আছে। ফার্স্ট কলামের প্রতিটা জায়গাতেই আমরা দেখতে পাচ্ছি x1, সেকেন্ড কলামে কিন্তু পুরোটা জুড়ে x2 রয়েছে। তাহলে কে যে ভেক্টরের কথা বলছি তার সঙ্গে অ্যাসোসিয়েটেড যে ভ্যারিয়েবলটা আমাদের ইকুয়েশনের সিস্টেমটায়, সেটা হচ্ছে xk। তো সেক্ষেত্রে ওই xkটাকে আমরা বলবো বেসিক ভ্যারিয়েবল। তাহলে এইভাবে এই যে এমখানা কম্পোনেন্টের যে বেসিস পেয়েছি, তাদের প্রত্যেকের জন্য একটা করে বেসিক ভ্যারিয়েবল পাচ্ছি। তাহলে কতগুলো বেসিক ভ্যারিয়েবল পেলাম? এমখানা। আর ভ্যারিয়েবল ছিল কতগুলো? না এনখানা। তো তাহলে এনখানার মধ্যে এমখানা হলো আমাদের বেসিক ভ্যারিয়েবল। তাহলে বাকি যে এন মাইনাস এমখানা ভ্যারিয়েবল পড়ে থাকলো তাদেরকে আমরা বলবো কিন্তু নন বেসিক ভ্যারিয়েবলস। তাহলে এই সিস্টেমের মধ্যে যে এনখানা ভ্যারিয়েবলস ছিল তারা দুটো ভাগে ভাগ হয়ে গেল, বেসিক ভ্যারিয়েবলস
এবং নন বেসিক ভ্যারিয়েবলস। এটা একটা কেস কনসিডার করছি, একটা বেসিস পেয়েছি তার জন্য হিসাব করে যা বেরোচ্ছে তাই। এরকম আবার অন্যরকম হতে পারে, কিন্তু সেক্ষেত্রে ওই বেসিক ভ্যারিয়েবলের সংখ্যাটা আর নন বেসিক ভ্যারিয়েবলের সংখ্যাটা কিন্তু পাল্টাবে না, জাস্ট ভ্যারিয়েবলগুলো পাল্টে যাবে। বেসিকদের দল থেকে দু একজন নন বেসিকে চলে যেতে পারে, আবার নন বেসিক থেকে বেসিকেও আসতে পারে। যাই হোক, সেটা আমরা অঙ্ক করার সময় দেখতে পাবো। তো যাই হোক, এবার আমি সলিউশনটা করব। সলিউশন করার ক্ষেত্রে, বের করার ক্ষেত্রে আমরা নন বেসিক ভ্যারিয়েবল যেগুলো হলো ইন দিস পার্টিকুলার কেস, তাদের সবাইকে জিরো করে দিলাম। নন বেসিক ভ্যারিয়েবল সবাই জিরো হয়ে গেল। তো যেই জিরো হয়ে গেল, তাহলে সেই ভ্যারিয়েবলগুলো আর কিন্তু এই সিস্টেমের মধ্যে রইলই না। এমখানা ইকুয়েশনই থাকলো, কারণ প্রতিটা ইকুয়েশনের মধ্যে সব ভ্যারিয়েবলগুলোই আছে, কিন্তু যেই সেই এন মাইনাস এমখানার জায়গায় আমি জিরো বসিয়ে দিলাম, সেগুলো আর এই সিস্টেমটার মধ্যে থাকলো না। তখন নাম্বার অফ ইকুয়েশনসও হয়ে গেল এমখানা, আর নাম্বার অফ ভ্যারিয়েবলসও হয়ে গেল কিন্তু এমখানা। অর্থাৎ এটা একটা স্কোয়ার ফর্ম নিয়ে নিল। সেইটাকে যদি, সেই যে রিভাইজড সিস্টেমটা, সেটাকে আমি যদি আবার ম্যাট্রিক্স ফর্মে লিখতে চাই, তাহলে সেটা দাঁড়াচ্ছে এইরকম। ডান দিকের বি ম্যাট্রিক্সটা কিন্তু কিছু পাল্টাচ্ছে না, কারণ এমখানা ইকুয়েশন ইনট্যাক্ট রয়ে গেছে। প্রতিটা ইকুয়েশনের মধ্যে থেকে এন মাইনাস এমখানা করে ভ্যারিয়েবল হট করে ভ্যানিশ হয়ে গেছে, তাতে করে এদের কিছু যায় আসে না, ওরা আছে। আর নতুন যে কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্সটা পেলাম, সেটাকে আমি নাম দিয়েছি বি, যেহেতু ইট ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য বেসিস, সেই জন্য বি নাম দেওয়া হয়েছে। আর সেট অফ ভ্যারিয়েবলস যেটা ছিল, সেটাও একটু কমে গেছে, তার মধ্যে আর এনখানা নেই, এমখানা আছে। সেই যে কলাম ম্যাট্রিক্স, সেটার আমি নাম দিয়েছি এক্স বি, আর ডান দিকে বিটা আছে। এবারে বি যেহেতু একটা স্কোয়ার ম্যাট্রিক্স, যেটা অবশ্যই নন সিঙ্গুলার, বুঝতে পারছো, কারণ ওর প্রতিটা কলাম ভেক্টর কিন্তু ইন্ডিপেন্ডেন্ট, ওরা বেসিস ভেক্টরস। তো তাহলে বি এর আমরা ইনভার্স করতে পারবো। বি এর ইনভার্স করলেই আমরা এক্স বিটা পেয়ে যাব, এক্স বি ম্যাট্রিক্সটা। কলাম ম্যাট্রিক্স কিন্তু এইভাবে লিখেছি। এর কম্পোনেন্টগুলো কী কী? এর মধ্যে এমখানা কম্পোনেন্ট থাকবে, অর্থাৎ ওই যে এমখানা আমার বেসিক ভ্যারিয়েবল ছিল, তাদের ভ্যালুগুলো কিন্তু আমরা পেয়ে যাব যেই বি ইনভার্স বি বের করব। তাহলে এবার সলিউশানটাকে আমরা কীভাবে লিখতে পারবো? না, এই এমখানা বেসিক ভ্যারিয়েবলের ভ্যালু আমরা এই ইনভার্সটা দিয়ে মাল্টিপ্লাই করেই বের করতে পারছি, আর নন বেসিক ভ্যারিয়েবলগুলোকে আমি এর আগেই জিরো করে এসেছি। তাহলে এক্স বিটাকে একটু রিভাইজ করে আমরা এই ফর্মে লিখব যে এর প্রথমে এমখানা কম্পোনেন্ট, তারা হচ্ছে ওই এমখানা বেসিক ভ্যারিয়েবলস, তাদের ভ্যালুগুলো আছে, এবং তারপরে একটা এন মাইনাস এম কম্পোনেন্টের জিরো ভেক্টর, যার মধ্যে হচ্ছে অ্যাকচুয়ালি নন বেসিক ভ্যারিয়েবলগুলোর ভ্যালুগুলো রয়েছে, যেগুলো সব জিরো, আমি নিজেই এর আগে সেট করে এসেছি। তাহলে এই হলো মোটামুটি প্রসিডিওরটা। এইভাবে যে সলিউশনটা বের করছি, সেটাকেই বলছি বেসিক সলিউশন। এইবার এইখানে আমি যে প্রশ্নটা তুলে এসেছিলাম যে ফাইনাইট নাম্বার অফ এ স্পেশাল টাইপ অফ সলিউশনস, তারাই হচ্ছে এই বেসিক সলিউশনস। কেন ফাইনাইট বলছি? না, আমার এনখানা ভেক্টরদের সেট আছে, তাদের মধ্যে এমখানা ভেক্টর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হবে বা হতে পারে। তাহলে এনখানা ভেক্টর থেকে এমখানা ভেক্টর আমি চুজ করতে পারি কত রকমভাবে? না, আমার কম্বিনেশান ইউজ করতে হবে, সেই নাম্বারটা হচ্ছে NCM, চয়েস অফ এম আরবিট্রারি অবজেক্টস টেকিং ফ্রম এন অবজেক্টস। তাহলে নাম্বারটা ম্যাক্সিমাম NCM খানা হতে পারে। এদের মধ্যে আবার সবাই নাও হতে পারে, একটা দুটো ক্ষেত্রে বাদ যেতে পারে, যে এনখানার থেকে আমার পছন্দ মতো এমখানা ভেক্টর আমি চয়েস করলাম, কিন্তু দেখা গেল তারা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে না, হতেই পারে, তো সেক্ষেত্রে সেই কেসগুলো বাদ যাবে। কিন্তু ম্যাক্সিমাম নাম্বার অফ এই টাইপের সলিউশন, তারা কিন্তু হতে পারে NCM। সেই জন্যে এই ধরনের সলিউশনের সংখ্যাটা কিন্তু ফাইনাইট। এবারে আমরা একটা অঙ্ক করে একটু দেখে নেব যে কীভাবে সলিউশনটা বেরোচ্ছে। এই একটা সিস্টেম দেখতেই পাচ্ছ কী কী লিখেছি, কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্স ট্যাট্রিক্স সবই দেখা যাচ্ছে, তো সেটা আমি লিখে নিয়েছি কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্সটা, এবং এই যে কলামগুলো উপরে আমি দেখিয়ে দিয়েছি A1 A2 A3। এই ম্যাট্রিক্সের র্যাঙ্ক খুব সহজেই তুমি বের করতে পারছো, সেটা হচ্ছে 2। একটা 2x2 অর্ডারের সাব ম্যাট্রিক্স যদি নন সিঙ্গুলার হয়ে যায়, তাহলেই কিন্তু র্যাঙ্কটা 2 হয়ে যায়। তো সেটা আমরা যে কোনোটাই এখানে করতে পারি। এই 2 × 3 - 4 × 10, সেটাই তো
নন জিরো হচ্ছে, তাহলে র্যাঙ্কটা হচ্ছে 2। তাহলে এইটা হলো সেই এম। এবার আমি এনসিএম বের করলাম, এখানে এনটা হচ্ছে 3, কারণ 3টে ভ্যারিয়েবল মোট ছিল, 3C2 করলে পেলাম 3। তাহলে এই 3টে বেসিক সলিউশন পেতে পারি, পাওয়ার সম্ভাবনা আছে, এবং এই ক্ষেত্রে কিন্তু 3টেই পাওয়া যাবে, কারণ এই যে 3টে ভেক্টর আছে দেখতেই পাচ্ছ, এর মধ্যে যে কোনো দুটো কিন্তু লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, সে A1 আর A2ই হোক, বা A2 A3 হোক, বা A1 A3ও হোক, কোনো অসুবিধা নেই। তো আমি একটা একটু দেখিয়েছি, যেখানে আমি A1 আর A2কে ওই বেসিস ভেক্টরস হিসাবে নিচ্ছি আর কি। র্যাঙ্ক 2 ছিল, তাই দুটো ভেক্টর A1 A2, এবং সেই ম্যাট্রিক্সটার আমি নাম দিয়েছি বোঝার সুবিধার জন্য B12, যাতে করে বুঝতে পারো যে ওই 1 নম্বর আর 2 নম্বর কলাম ভেক্টরটাই নেওয়া হয়েছে। তার অ্যাসোসিয়েটেড স্কোয়ার সাবম্যাট্রিক্স যেটা নন সিঙ্গুলার, তাহলে এরা বেসিস হিসাবে চলবে, অর্থাৎ A1 A2-র সঙ্গে অ্যাসোসিয়েটেড যে ভ্যারিয়েবল x1 এবং x2, তাদের দুজনকে আমি বেসিক ভ্যারিয়েবল বলতে পারবো, এবং রিমেনিং যে ভ্যারিয়েবল x3, তাকে আমি নন বেসিক করে দিতে পারবো, তাতে কোনো বাধা নেই। এইবার আমি B12 ইনভার্স বের করলাম, এখানে আমার সলিউশনটা করা ছিল B ইনভার্স B, বেসিস ম্যাট্রিক্সের ইনভার্স। তো এখানে এটাই হচ্ছে সেই বেসিস ম্যাট্রিক্স B12, তাহলে তার ইনভার্স, সেটাকে আমি যে কনস্ট্যান্টদের ম্যাট্রিক্স ছিল B, সেটাও দেখতেই পাচ্ছ 10 আর 33 ছিল, তাহলে ওদের দিয়ে তৈরি কলাম ম্যাট্রিক্স, সেইটার সঙ্গে B12 ইনভার্সটা বাঁ দিক থেকে মাল্টিপ্লাই করে দিলাম। তুমি এই ইনভার্সও বের করতে পারো, মাল্টিপ্লিকেশনও করতে পারো, করে এটা আসবে এই 3-1। তাহলে এইটাই হচ্ছে ওই সলিউশনটা, যার মধ্যে বেসিক ভ্যারিয়েবলগুলোর ভ্যালুগুলো রয়েছে। বেসিক ভ্যারিয়েবল কী কী ছিল? x1 আর x2। তাহলে এইটা হচ্ছে x1 এর ভ্যালু, এটা হচ্ছে x2 এর ভ্যালু, আর x3টা যেহেতু নন বেসিক হয়ে গেছে, নন বেসিক মানেই হচ্ছে 0, তাহলে x3 হলো 0, আর x1 আর x2 এর ভ্যালু দুটো হলো 3 আর 1। তাহলে এইটা হলো এই যে সিস্টেমটা দেওয়া ছিল তার একটা বেসিক সলিউশন। তাহলে বেসিক সলিউশন বের করার পদ্ধতিটা আমরা এই অঙ্কের মধ্যে দেখে নিলাম, এইটাই এই আগের আলোচনাটায় তোমাকে দেখানো আছে। এবার আরেকটা এক্সাম্পল একটু দেখে নিই। এরকম একটা সিস্টেম আছে, এখানে কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্স লিখলাম এবং বুঝে গেলাম যে র্যাঙ্কটা হচ্ছে 2, 3C2 হচ্ছে 3, তাহলে 3টে পসিবল কেস আছে। তো এই ব্র্যাকেটের কথাগুলো এখন বাদ দাও, এটা নিয়ে পরে কথা বলছি, প্রথমে এইটাই দেখো। তো আমি B23 নিয়েছি, অর্থাৎ সেকেন্ড কলাম আর থার্ড কলাম, সেই দুটো ভেক্টর নিয়ে যে ম্যাট্রিক্স পাচ্ছি, দেখতে পাচ্ছি সেটা কিন্তু সিঙ্গুলার হয়ে যাচ্ছে। তাহলে এইটা সিঙ্গুলার হওয়ার অর্থ হচ্ছে এই B23টা বেসিস ম্যাট্রিক্স হিসাবে খাটবে না। অর্থাৎ আমি যদি মনে করি যে x2 আর x3কে আমি বেসিক ভ্যারিয়েবল নিয়ে কাজ করব এবং x1টাকে 0 করে দেবো, সেটা কিন্তু হবে না। ওখান থেকে আমি কোনো সলিউশনই পাবো না, বা সলিউশন পেলেও বেসিক সলিউশন পাবো না। এক্ষেত্রে আমি কোনো সলিউশনই পাবো না। তুমি একটু চেক করলেই দেখতে পাবে যে x1 তুমি যেই 0 বসিয়ে দেবে এই দুটো সিস্টেমের দুটো ইকুয়েশানে, তুমি x2 x3 ভ্যালু বের করতে পারবে না, দুটো ইকুয়েশান কিন্তু ইনভ্যালিড হয়ে যাবে। এবার আরেকটা কেস, যেখানে এ দুটোকে আমি 6 আর 9 হিসাবে লিখেছি, এই 9 আর 14টা, সেক্ষেত্রে আবার এই তুমি কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্সটা তো পাল্টাচ্ছে না, এখান থেকে আবার তুমি B23 বের করতে পারো, সেটা আবার 0 এলো। তাহলে আমি বুঝে গেলাম যে ওই x2 x3 বেসিক ভ্যারিয়েবল এবং x1টা নন বেসিক ভ্যারিয়েবল হতে পারবে না। কিন্তু দেখো x1কে 0 ধরে কিন্তু সলিউশন বের করা যাবে ইন দ্যাট কেস। যেমন এই প্রথম কেসটাই হলো যে সলিউশন পেলামই না, ওটা তুমি একটু চেক করে দেখবে, কিন্তু এই কেসটায় কিন্তু সলিউশন পাওয়া যাবে। x1 0, x2 1 আর x3 1 পরিষ্কার বসালেই দেখতে পাবে যে এটা কিন্তু ইকুয়েশান দুটোর একটা সলিউশন। তাহলে x1কে 0 লিখে সলিউশন আসছে, কিন্তু তৎসত্ত্বেও আমি কিন্তু এটাকে বেসিক সলিউশন বলতে পারবো না। কারণটা কি? কারণ এই যে B23 যাকে আমি বেসিস ম্যাট্রিক্স বলে চালানোর চেষ্টা করছিলাম, সে কিন্তু বেসিস ম্যাট্রিক্স হতে পারেনি। সেটা হতে গেলে ম্যাট্রিক্সটাকে অবশ্যই নন সিঙ্গুলার হতে হবে। তাহলে তুমি দেখলে যে বেসিক সলিউশন কি একটা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনসের, এবং সেটা কি করে বের করতে হয়। নাম্বার অফ পসিবল বেসিক সলিউশনস, ম্যাক্সিমাম নাম্বার অফ
সেটা পেলাম, এবং তার মধ্যে কোন কোন ক্ষেত্রে বেসিক সলিউশন আদৌ আসবে বা কোন কোন ক্ষেত্রে সলিউশন পেলেও সেটা বেসিক সলিউশন হবে না, এই কেসগুলো কিন্তু আমরা আলোচনা করলাম। এইটা একটু ভালো করে দেখবে এবং ইকুয়েশান তোমরা নিজেরাই লিখে চেষ্টা করতে পারো যে বেসিক সলিউশন বের করতে পারছি কি না, এটা দেখার চেষ্টা করতে পারো, সেটা করবে।